Textiles and garment is the important sector of Bangladesh for its economy in terms of GDP. Still, almost 50% of Bangladesh labour force depends on the agriculture, fisheries and related processing sectors. The fisheries sector provides employment to 17.8 million people, out of which women constitute 1.4 million. The shrimp industry alone employs over 1 million people in its processing factories, out of which 88.64% are women. As the sea fish and shrimp processing boomed over recent decades, under global supply chain, substandard labour practices and labour rights violations also expanded. Bangladesh is one of the 12 largest countries in the world in terms of shrimp cultivation. There is a large supply chain, value chain in shrimp export. Two types of value chain. One is from prawn collection to harvesting. Another one is harvesting to export market. After harvesting to export market, most of the workers are women and majority of them are working on contractual piece rate basis. Their job is not secured and their working conditions are precarious. They do not know their work will be end when they enter in the factory. There are forced labor practices in the fish processing plant. Sometimes their work ended at the middle of night or the late night. They have to leave the factory without proper safety and security at road. এমনও দিন গেছে রাত 2টার সময় ছুটি হয়েছে, তখন আমাকে আসার কোনো লাইন নেই। তখন ওই কষ্ট হয়েছে, একা একা কে আসবো। দেখা গেল উনি শুয়ে রয়েছি, বালিশ না খেতা না, ইট মাথায় দিয়ে। আবার সকালে উঠে চলে এসে বাড়ি এসে রান্না বান্না করে আবার নিয়ে আবার কাজে গেছি। আমাদের অনেক ক্ষেত্রে সেফটির যে সমস্যাটা, এই সমস্যাটা হয়, অসুবিধা তো হয়। আমরা অনেক দিন মানে আমাদের যখন গন পড়ে সেই সময় আমরা কাজে যাই, একদিন যাই 2-3 দিন ওই জায়গায় কাজ করা লাগে। এই কাজের মাধ্যমে আমাদের হাত নষ্ট হয়ে যায়। হাত নষ্ট হয়ে গেলে আমাদের কোনো ওষুধপত্রের কোনো ব্যবস্থা নেই, কোনো কিছু নেই, শুধু মানে আমাদের কাজই চালাই যায় লাগবে, ওই জায়গা থেকে করা লাগে। আর হচ্ছে হলো এই মাঝে মাঝে ঘুরেও পড়ি। আমাদের অনেক মেয়েরা এই মাঝে মোটে 3-4 দিন আগেও একটা মেয়ে ঘুরে পড়েছে আর কি কাজ করতে করতে। এই ধরনের অসুবিধা আর কি হয়। আর এই কারেন্ট চলে গেলে এদিক ওদিকে হাত দিতে যাই, গালাগালি টালি করে, আমাদের বেতন নেই, ছুটি নাই, অসুস্থ হলে ছুটি নাই, দিন মজুরির যে কাজটা আমরা করি এর কোনো সুবিধা নাই, কাজ করলে টাকা দেয়, না করলে টাকা দেয় না। বাংলাদেশের চিংড়ি প্রক্রিয়াজাত কারখানা যেগুলো আছে, এই কারখানাগুলোতে শ্রম আইনের যে বাস্তবায়নের যদি বিষয়টা বলা হয় তাহলে বলা হবে যে বাস্তবায়নের অবস্থাটা মোটামুটি পর্যায়ে আছে। কোনোভাবেই বলা যাবে না এটা সন্তোষজনক বা কোনোভাবেই বলা যাবে না এটা খুবই অসন্তোষজনক। চিংড়ি শিল্পের শ্রমিকদের জন্য সরকার 2015 সালে সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করেছিলেন। নিম্নতম মজুরি হচ্ছে এখন 4,419 টাকা, কিন্তু দীর্ঘ 6 বছরেও এখন নিম্নতম মজুরি ঘোষণা না করায় 15 সালে যেটা মজুরি ঘোষণা করা ছিল সেটা বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে এটা মোটেই আর প্রতুল না। এটাকে রিভিউ করা এবং এই নিম্নতম মজুরিটাকে বৃদ্ধি করার একটা সময় চলে এসেছে। একটা শ্রমিক নিয়োগ দিতে গেলে তার নিয়োগপত্র দিতে হবে, তার পরিচয়পত্র দিতে হবে, তার সার্ভিস বুক দিতে হবে এবং সাথে সাথে তার চাকরির যে নিয়মকানুন সেটা তার ওই সার্ভিস বুকে বর্ণিত থাকবে, কিন্তু এগুলো কিছুই হচ্ছে না। এই জিনিসটা যদি হয় তাহলে কিন্তু শ্রমিকরা তাদের অধিকার সমূহ প্রতিষ্ঠিত করতে পারবে। হ্যাঁ, কাজ করতে গেলে অনেক সময় মাথা ঘুরে পড়ে যায়, জ্বর এসে যায়, ঠান্ডার ভিতর কাজ করা, বরফ নিয়েই তো আর পানি নিয়েই কাজ, কিন্তু অনেক সময় মাথা ঘুরে পড়ে যায়, জ্বর এসে যায়, মাথায় যন্ত্রণায় মাথা উঁচু করতে পারে না, তখন ওরা কোনো সুবিধা দেয় না, নিজেদের ওই ওষুধ বড়ি থাকলে ওইগুলোই খেয়ে আবার কাজ করতে হয়, তা নাহলে অ্যাবসেন্ট করে বাড়ি চলে আসতে হয়। In the salary system, also have inequality among men and women,
permanent contractual workers. Due to long time work in a very cold environment, posture from sitting or standing for long hours, and for the job pattern. আমি এই চিংড়ি শ্রমিক ফ্যাক্টরিতে হচ্ছে এই 10 বছর নাগাদ হচ্ছে আমি চাকরি করে যাচ্ছি। 3 মাস হচ্ছে ছুটিতে আমি বর্তমান এখন আছি। আমার কিছুদিন আগে হচ্ছে ছোট একটা বেবি হয়েছে, এই কারণে হচ্ছে আমি 3 মাস যাবত ওই বাড়িতে হচ্ছে আমি রেস্টে আছি। Like other industries, the fish processing factories management don't also appreciate active and well-functioning trade union. The law states that, in order to set up a union, 20% of membership must be permanent workers. But the factory owner intentionally doesn't fill up minimum membership to take advantage. As a result, voiceless workers are becoming mostly victims of exploitation and forced labour. Thus, the seafish processing industries don't effectively follow the Bangladesh Labour Act. Though this sector is considered as a formal sector, but wage revision is infrequent and collective bargaining is almost absent. আমাদের যে ট্রেড ইউনিয়ন করার যে আইন হয়েছে সেটা আইএলও কনভেনশন মোতাবেক হয় নাই, না হওয়ার দরুন সে জায়গায় ট্রেড ইউনিয়ন গড়লে পরও তা বেশি দিন থাকে না। কি কারণে থাকে না সে জায়গা আইনেই বর্ণিত আছে। কোনো প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করতে হলে সেইখানের শ্রমিক ছাড়া আর কেউ সেখানে অংশগ্রহণ করতে পারবে না। কোনো স্থায়ী শ্রমিক দ্বারা কমিটি করতে যখনই যাবে, ইউনিয়ন করার জন্য যখনই অ্যাপ্লিকেশন করবে, তখনই তাদের চাকরি ছাঁটাই করে দেয় এবং করে দেওয়ার পরের জন্য তারা আর ট্রেড ইউনিয়ন করতে পারে না। শিল্প সম্পর্ক বা শ্রমিকদের বিষয়দের নিয়ন্ত্রণের জন্য আরেকটি আইনগত বিধিবিধান বিদ্যমান আছে, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোতে অংশগ্রহণকারী কমিটির অস্তিত্ব থাকতে হবে। এবং আমরা দেখি যে বিভিন্ন কোম্পানিতে অংশগ্রহণকারী কমিটির অস্তিত্ব আছে, কিন্তু এই কমিটিগুলোও যথাযথভাবে কাজ করছে বলে আমরা দেখি না। অংশগ্রহণকারী কমিটিগুলোকেও আরও কার্যকর যদি করা যায় তাহলে কিন্তু শ্রমিকদের প্রতিনিধিত্বটা আরও অর্থবহ হবে। ক্ষেত্রে আমি নিবেদন করব ডিপার্টমেন্ট অফ লেবার এবং মালিক পক্ষের প্রতি এবং শ্রমিকদের স্বার্থ নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করছেন তাদের প্রতি, যে এই প্রতিষ্ঠানগুলোতে যে নির্বাহী অংশগ্রহণকারী কমিটির যে শ্রমিকদের প্রতিনিধি আছেন তাদের নির্বাচনটা যাতে যথাযথভাবে এবং তড়িৎ সম্পন্ন হয় সেই ব্যাপারে সবাই পদক্ষেপ গ্রহণ করবে। শ্রম অধিদপ্তর বলে সরকারের একটা সংস্থা আছে, আপনারা জানেন আর কি, এবং তার মধ্যে কলকারখানা পরিদর্শন যে কমিটি আছে, সেই কমিটি যদি সঠিকভাবে কলকারখানাগুলো পরিদর্শন করে, বায়াসড না হয় আর কি, যে শিল্পে অবস্থা খারাপ তার পক্ষে ভালো ছাপাই দিল, বা শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হচ্ছে না তারপর সেই মালিকের পক্ষে অবস্থান নিল, তারা যদি এটা সঠিকভাবে যদি করে তাহলে এটা একটা বিষয় আছে। একটা হচ্ছিল মালিককে মালিক হতে হবে, যে আমি একটা ফ্যাক্টরির মালিক, আমি যদি শিল্পর যদি উৎপাদন বৃদ্ধি পায় তাহলে আমি লাভবান হব, রাষ্ট্র লাভবান হব, একই সঙ্গে শ্রমিক যে কাজ করছে সেও লাভবান হবে। আপনাদের শ্রম আইনে আছে লাভ্যাংশে একটা অংশ কিন্তু শ্রমিককে দেওয়া, সেটা দেওয়া হয় না। এবং শ্রমিকদেরকে যে ওই যে ছুটি, মাতৃত্বকালীন ছুটি বলেন, তার বোনাস বলেন, তাকে একটা মানুষকে তো কাজ করতে গেলে তার মানসিকভাবে তাকে তো প্রস্তুতি থাকতে হবে, যে নাহলে সে তো ওই চিংড়ি যখন ফ্যাক্টরিতে কাজ করবে, সে যদি ঠিক মতন বেতন না পায়, ঠিক মতন কোনো পরিবেশ না পায়, ওর কিন্তু ওই কাজটা সে ভালো মতন করতে পারবে না। সবচেয়ে যেটা হলো উল্লেখযোগ্য ব্যাপার সেটা হলো বাংলাদেশ শ্রম আইন 2006 সম্পর্কে নারী শ্রমিক বলেন টোটাল শ্রমিকদের কোনো আইডিয়া নেই আমি বলবো। হ্যাঁ, তো এই সম্পর্কে তারা হচ্ছে অজ্ঞাত, তাদের অ্যাওয়ারনেস বিল্ড আপের খুব দরকার। 9 সাল, 11 সাল, 12 সাল এর মধ্যে আমরা কিছু ইউনিয়ন করছিলাম, প্রায় 14টা ইউনিয়ন করছিলাম। সেগুলো খাতায় আছে, কিন্তু তার কার্যকারিতা নাই। তারা একেবারে মালিক দ্বারা নিয়ন্ত্রিত। এর কারণ একটাই যে তাদের চাকরি অফ করে দেয়, যার ফলে তারা সেই ইউনিয়ন করতে পারে না। এক্ষেত্রে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং কিছু এনজিও, বিশেষ করে কর্মজীবী নারী
এবং বিলস এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যাতে শ্রমিকরা সংগঠিত হতে পারে। During the COVID-19 pandemic period, most of the contractual women workers did not get salary. As a result, their life became more crude without social security. In the way the workers became more poor, some become victim of domestic violence for poverty, lost their social dignity. এই যে মালিক পক্ষ শ্রমিকদের নামে মামলা দেয়, মালিক পক্ষ যাই ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দর বিরুদ্ধে মামলা দেয়, তাদেরকে নানানভাবে ভয়ভীতি হুমকি দেওয়ার চেষ্টা করে এবং পুলিশও স্থানীয়ভাবে যারা এমনকি স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তারা যদি মানে শ্রমিক বান্ধব না হয় তাদেরকেও আমাদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করে। ফলে এই প্রতিবন্ধকতাগুলো তো আমাদেরকে ফেস করতে হয়। In order to ensure social justice and decent work for the SPI workers, as well as rising the voice of women workers for a dignified working environment, Karmojibi Nari started a project jointly with DGB Bildungswerk. The project directly works with women workers from Bagarat district under Kulna division in the fish processing industries. The project promotes and strengthens women and young workers' capacity and leadership in seafood processing industries. The major activities are interaction with women workers and group formation with the women workers, capacity building meeting and training for women workers, leadership training for women workers, research and documenting case stories to learn the current status and lesson learning, gender sensitization and awareness meetings with male workers, contact with relevant stakeholders to involve and engage them in favour of our workers. After the implantation of the project activities like mobilisation, training and capacity building, the workers have understood their rights. Already a number of women workers emerged as potential leaders within the groups. The leaders started to protest individually and collectively against discrimination in the factories. The leaders also started to protest collectively against any gender-based violence, GBV issues, and they are mitigating family-related problems of the co-workers and other community women. They are now aware about the usefulness to form and join in the unions. They have understood that their collective voice builds power. এই কাজে আগে কোনো সুবিধা ছিল না, কিন্তু এখন সুবিধা নিজেদেরই করে নিতে হয়েছে। কর্মজীবী নারীর ট্রেনিং করে আমি অনেক কিছু শিখেছি। অনেক কিছু শেখার পরে আন্দোলন শুরু করি মেয়েদের নিয়ে। ছেলেরা আমাদের পাশে আসে না, তাই ওদের বেতনও বেশি, ওদের সুযোগ সুবিধাও বেশি। তাই আমাদের কোনো সুযোগ সুবিধা ছিল না, আমি জানতাম না যে আমাদের কোনো সুযোগ সুবিধা আছে। কিন্তু কর্মজীবী নারীর প্রকল্পে আমি যখন ট্রেনিং করে আমি অনেক কিছু জানতে পারি। অনেক কিছু জানার পরে আমি আমাদের মেয়েদের সঙ্গে কথা বলি। কথা বলার পরে ওরা আমার সাথে সহযোগিতা করে। সহযোগিতা করার পর ওরা আমার কথায় ওরাও কথা বলার পর আমরা আন্দোলন করার পর আমাদের বেতনটা এখন ঠিক মতো দেয়, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা, ছুটি, ট্রিটমেন্ট খরচ, যাতায়াত খরচ এরকম কোনো সুবিধা তারা আমাদের এখনো দেয়নি। দুই ধরনের কর্মী বা শ্রমিক আমরা দেখতে পাচ্ছি। সেইখানে প্রথম জন হচ্ছে গিয়ে মালিকের পক্ষ থেকে হচ্ছে গিয়ে কিছু লোক আছে যারা হচ্ছে গিয়ে মালিকের নিয়োগকৃত, এবং বাকি যে শ্রমিক আছে তারা সবাই হচ্ছে গিয়ে কন্ট্রাক্টর বা তৃতীয় পক্ষের আন্ডারে কর্মরত। স্থায়ী যে শ্রমিকগুলা তারা আসলে হচ্ছে কখনো প্রতিবাদও করতে পারে না। এমনকি সাপ্তাহিক যে ছুটিটা এটা যখন দেয় না, তাদের মাসিক 2 দিন ছুটি দেওয়া হয়। যে 2 দিন তাও আপনার প্রতিষ্ঠান যেদিন দিতে রাজি হয় বা যেদিন দিতে চাচ্ছে শুধু সেই দিনই দিতে পারে, এছাড়া কখনোই ছুটি নিতে পারে না। আর অস্থায়ী শ্রমিক যারা আসলে ডে বেসিসে কাজ করে তাদের আসলে দুঃখের কোনো সীমাই নাই, কারণ তাদের কোনো ধরনের অধিকারই এখানে দেওয়াই হয় না। তা আমি ওই জায়গায় চাকরি করি, আমার কোনো সময় ওই জায়গায় কোনো কিছু হয় না, মানে কোনো বেতন করি কিছু ঠিক মতন পাওয়া যায় না। মাসিক বেতন মাসিক যদি করা হয় তাই এই মাসে তো ওই মাসে দিই। আর তারপরে যদি কেউ কাছে সুপারভাইজারের কাছে টেসে বলি যে তারা জাড়ি জুড়ি দেয়, রাগজাগ করে, তারপরেও কোনো সময় কিছু বলে না। এরকম করে যদি আমরা প্রত্যেকটা জায়গায় দেখি, আমরা দেখব সেখানে বৈষম্য রয়েছে। এই বৈষম্যগুলো মোকাবেলা করবার জন্যই আমরা মনে করি আমাদের সংগঠিত হওয়া খুবই জরুরি।
আমাদেরকে এগিয়ে আসা খুবই জরুরি। আর সেজন্য অবশ্যই আমি মনে করি বাংলাদেশের নারীদের দুরবস্থা মোকাবেলা করবার জন্যে আজকে শুধু নারীদের সচেতন হলে চলবে না, নারীদের পাশাপাশি পুরুষদেরকে সচেতন করবার সময় এসে গেছে। নারীর পাশে যখন পুরুষ দাঁড়াবে তখনই একটি মানবিক সমাজ গড়ে উঠবে। নারীর পাশে একটা পুরুষ যখন দাঁড়াবে তখনই সমাজে অন্যায়, অত্যাচার, নিপীড়ন কমে যেতে থাকবে। তাই আসুন আজকে আমরা বলি যে এই সংকট মোকাবেলা করবার জন্যে যত বেশি সংগঠিত হওয়া যাবে, যত বেশি আমরা আন্দোলন গড়ে তুলতে পারবো, যত বেশি আমরা একই ছাতার তলায় সবাই সমবেত হতে পারবো, তখনই আমরা যে সমস্ত বিদ্যমান সংকট আছে সেই সংকটগুলো মোকাবেলা করতে পারব। আর যারা আইন প্রণেতা, আইন পর্যালোচনা করা এবং আইন বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করছেন, তাদের প্রতি কথা থাকবে আইন এবং বাস্তবায়ন এই দুটোর মধ্যে যে ফারাক, এই ফারাককে কিভাবে আমরা কাটাতে পারি, এই ফারাকটাকে কিভাবে আমরা কমিয়ে আনতে পারি, সেই জন্যে সবারই একই দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার। এই একই দৃষ্টিভঙ্গি যদি আমরা না গড়ে তুলতে পারি এই সংকট মোকাবেলা করা যাবে না। এবং একই সঙ্গে সঙ্গে আমি বলতে চাই আজকে মালিক শ্রমিক এই সম্পর্কে উন্নয়নের প্রশ্নে একই ধারায় কাজ করবার কথা, কিন্তু সে মালিক যদি শ্রমিককে শোষণ করতে চায়, মালিক যদি শ্রমকে শোষণ করে নিয়ে লাভ করতে চায়, তাহলে কিন্তু এখানে কখনোই ঐক্যমত্য তৈরি করা সম্ভব না। ফলে শ্রমিকের ন্যায্য পাওনা তাকে ছেড়ে দিতে হবে, শ্রমিকের ন্যায্য চাওয়া সেটাকে মেনে নিতে হবে। একদিকে সমস্ত শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করা এবং অন্যদিকে লাগাতারভাবে যে আইন রয়েছে সে আইন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখাটাই হবে আজকের সবচেয়ে বড় কাজ।